ক্রিকেট খেলা আর খেলার জায়গায় নেই। রাজনীতি ঢুকে পড়েছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যে খেলা বিশ্বকে এক সুতায় বেঁধে রাখে, সেই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্ক কি আরো খারাপ হচ্ছে? ভারত কেন খেলায় রাজনীতি টেনে আনলো? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সাথে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত আছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি এবং সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। দাদা, আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। দাদা, এই যে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ধর্মীয় এবং রাজনৈতিক চাপে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হলো। বিজেপি নেতা সঙ্গীত সোম যে বলেছেন যে 100 কোটি সনাতনী ভারতীয়দের আবেগকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত গোটা ভারতের হিন্দুদের জয়। অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রশাসক রামচন্দ্র গুহা মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অবিবেচক বলে মন্তব্য করেছেন। ভারতের মতো বৃহত্তম একটি গণতান্ত্রিক দেশে খেলার মধ্যে রাজনীতি ধর্ম কেন টেনে আনলো? ধন্যবাদ। এটা সঠিক প্রশ্ন এবং ভারতে এই নিয়ে যথেষ্ট বিতর্ক হচ্ছে এবং বিতর্ক হওয়াটা খুবই স্বাভাবিক। যে ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি যাই ঘটে থাকুক, সেটা মানে খেলার মাঠ, বিশেষ করে ক্রিকেট বা সাংস্কৃতিক জগতের মধ্যে প্রভাব পড়াটা অনুচিত আরকি। দুঃখজনক ঘটনা। ভারতের কেবলমাত্র রামচন্দ্র গুহই নয়, আরো সিনিয়র সাংবাদিকরাও কিন্তু প্রতিবাদ করছেন এই ঘটনার সিদ্ধান্তে। এবং কেউ একজন তো রাজদীপ সারদেসাই, তিনি একদা খুব খ্যাতনামা ক্রিকেটার দিলীপ সারদেসাইয়ের পুত্র। তিনি একটি খুবই খ্যাতনামা সাংবাদিক তিনি ভারতের। তিনি সম্প্রতি কিছুক্ষণ আগে একটা ইনস্টাগ্রাম পোস্ট করে বলেছেন যে এটা ভারত সরকারের নির্দেশেই বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল বোর্ড এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এবং তিনি প্রশ্ন তুলেছেন যে এটা কি কেবলমাত্র, যেহেতু কলকাতা নাইট রাইডার এবং কলকাতা নাইট রাইডারের মালিক হলেন শাহরুখ খান, বলিউড চিত্র তারকা। তো এটা শাহরুখ খান, তিনিও একজন মুসলিম। ফলে এটা কি মুসলিমদের জন্য কোনো একটা বার্তা দেওয়া, বিশেষ করে যখন আসাম এবং বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন, এটাতে কি হিন্দুত্বের রাজনীতির কোনো প্রভাব পড়তে পারে বা কোনো প্রভাব হয়? বাংলাদেশে সম্প্রতি হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা, সংখ্যালঘুদের অত্যাচারের ঘটনা বেড়েছে। গত ৩ দিন আগেও একজন হিন্দু ব্যবসায়ী তিনি আহত হয়েছিলেন এবং মারা গেলেন। এটাতে প্রবল প্রতিক্রিয়া কিন্তু ভারতে হয়েছে। মানে আসলে যেরকম মানে ভারতেও যদি কোনো মুসলিম যদি অত্যাচারিত হন, তার প্রতিক্রিয়া যেমন অন্যান্য মুসলিম দুনিয়াতে হয়ে থাকে, তেমনি কোনো হিন্দু অত্যাচারিত হলে ভারত যেহেতু হিন্দু প্রধান রাষ্ট্র, মানে হিন্দু ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ। পৃথিবীর আর কোনো দেশে এরকম হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষ নেই। তো সে কারণে সেখানে তাদেরকে সমবেদনা জানানোর জন্য অনেক ক্ষোভ প্রকাশিত হয়। আর এই মুহূর্তে ভারতে যে রাজনৈতিক দল ক্ষমতায়, তারা সেই হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। তাদেরকে ভারতের মানুষ ভোট দিয়ে জেতাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই তারা জয়লাভ করছেন এবং সেটা নিয়ে প্রশ্ন করা যায় না। কিন্তু ভারতের যে অন্যান্য রাজনৈতিক দল, এই বিষয়টাকে তারা এখনো কেউ মুখ খোলেননি এবং এটা এক কারণেই খোলেননি, এটা অনেকটার পেছনে রাজনীতি আছে বলে, যে সেক্ষেত্রে কোনো হিন্দু মুসলমান মেরুকরণ যাতে না হয়ে যায়। এবং মেরুকরণ হলে আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে আসাম বা পশ্চিমবঙ্গে তাদের রাজনৈতিক ফায়দা হতে পারে। কিন্তু সামগ্রিকভাবে এটা, মানে আমি বলছি শুভবুদ্ধি সম্পন্ন প্রগতিশীল চিন্তার মানুষ, তারা কিন্তু সিদ্ধান্তটাকে মেনে নেয়নি। কারণ বাংলাদেশের যে টিমটা আজকে নয় তারা জানালো যে আসতে পারছেন না, কিন্তু যে টিমটা আসতো সেই টিমটার তো অধিনায়কত্ব করতেন একজন হিন্দু, লিটন দাস। ফলে বাংলাদেশের একজন হিন্দু ক্রিকেটার তিনি আসছেন তার দল নিয়ে, সেটা শেষ পর্যন্ত বন্ধ করতে হলো। এখন বাংলাদেশের জন্য বাংলাদেশে অনেকটা যেটা দাঁড়িয়ে গেছে যে মানে টিট ফর ট্যাটের মতো, যে ভারত যা করবে বাংলাদেশ তাই করবে, পাল্টা করবে, আর বাংলাদেশ যা করবে ভারত তার পাল্টা কিছু করবে। এতে আরো সম্পর্কের আমার ধারণা অবনতি ঘটছে। কয়েকদিন আগে যে জয়শঙ্কর গেলেন,
সেখানে একটা বাতাবরণ তৈরি হয়েছিল সৌহার্দ্যপূর্ণ। সকলের সঙ্গে কথা হয়েছে। তিনি করমর্দন করেছেন। এমনকি ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে করমর্দন না করলেও জয়শঙ্কর পাকিস্তান স্পিকারের সঙ্গে এগিয়ে গিয়ে তিনি করমর্দন করেছেন। পাকিস্তানের স্পিকার যখন আ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখন তিনি আবার বলেছেন যে সার্কের স্পিরিটটা দেখা গেল আবার উজ্জীবিত হয়েছে। কারণ সার্ক দেশগুলি সকলে উপস্থিত ছিল। তো এরকম একটা বাতাবরণের মধ্যে এই সিদ্ধান্তটা আমার ধারণা আ এটা নেতিবাচক প্রভাবই পড়বে। কারণ বাংলাদেশেও যারা প্রগতিশীল চিন্তার মানুষ, যারা সবসময় ধর্মের ভিত্তিতে আ সমস্ত সিদ্ধান্ত বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের ধর্মের ভিত্তিতে নয়। এবং তারাও কিন্তু এটাতে ব্যথিত হবেন আরকি। যে ভারতের মতো একটি দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, সেখান থেকে যদি এই ধরনের সিদ্ধান্ত হয়, আমি জানি না সিদ্ধান্ত পরিবর্তন কি করে হবে। কারণ যে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল নির্দেশে এই খেলোয়াড়কে বাদ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো ক্রিকেটারকে। আ এ সেই ক্রিকেটারকে যখন আইপিএল এর নিলাম হচ্ছিল, নিলামের সময় তো বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অনুমতি দিয়েছিল বাংলাদেশের এই ক্রিকেটারকে তারও নিলাম হতে পারে এবং সে ৳৯ কোটি টাকার বিনিময়ে তাকে শাহরুখ খান তার তাকে ক্রয় করেছিলেন। তাকে তার তার খেলোয়াড়ের চরিত্র যে পারিশ্রমিক সেটা ৳৯ কোটি টাকা দিয়ে তাকে নিয়েছিলেন এবং সেগুলো তো হয় সবাই জানি আমরা নিলামের মাধ্যমে হয়। ওই ৳৯ কোটি টাকা দামের একজন খেলোয়াড় তাকে সেই সময় তো বোর্ড অফ ক্রিকেট তখনও আপত্তি জানাতে পারত। তো তখন তো আপত্তি জানায়নি না। তখনও তো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তখনও স্বাভাবিক ছিল না। স্বাভাবিক ছিল না। কিছুদিন আগে দেখো ১লা জানুয়ারি থেকে ২ দেশের গঙ্গা নদীর চুক্তি বন্টন পুনর্নবীকরণের জন্য কিন্তু জরিপের কাজ পানি জরিপের কাজ শুরু হয়েছে। কারণ নিয়ম হচ্ছে শুখা মরশুমে যে পানি প্রবাহ তার ভিত্তিতেই চুক্তিটা হয়ে থাকে। সেই শুখা মরশুম বলতে বোঝায় ১লা জানুয়ারি থেকে ৩১শে মে। ফলে এখনো ভারতের একটি দল তারা পাবনায় হার্ডিন ব্রিজের কাছে গেছেন। সেখান থেকে তারা ওই পানি মাপছেন। এইটা চলবে প্রতি ১০ দিনের একটা করে চক্র তৈরি হয়। এই ১০ দিন চক্রের তারা একটা সংখ্যা নেবেন। একইভাবে বাংলাদেশের একটি দল কারিগরি হাইড্রোলজি ডিপার্টমেন্টে তাদের একটি দল ফরাক্কায় এসেছেন। তারাও সেখানে আ জল জরিপ করছেন, পানি জরিপ করছেন। ফলে এর ভিত্তিতে অর্থাৎ আমি বলতে চাইছি যেটা ভাবা হয়েছিল যে এই চুক্তিটা অনিশ্চিত, পুনর্নবীকরণ হবে কিনা। এখন দেখা গেল পুনর্নবীর কাজ কিন্তু উভয় দেশই সেটা কিন্তু শুরু করেছে। ফলে যেটা স্বাভাবিক কাজ যে শুরু হয়েছে তাই সেই সময়ে এই ক্রিকেটারকে বাদ দেওয়ার মতো একটা ঘটনা, এটা নিশ্চয়ই পরিবেশকে আরো বেশি আ মানে বিষাক্ত করে তুলতে পারে। সেটা আমার মতে এটা যদি সিদ্ধান্ত আমি জানি না পুনর্বিবেচনা হবে কিনা বলতে পারছি না। আর আমি আশা করব বাংলাদেশে যেন আর কোন সংখ্যালঘুর উপর অত্যাচার না হয়। কারণ আমি দেখলাম যে তারেক রহমানের সঙ্গে একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমিতির প্রতিনিধিরা তারা সাক্ষাৎ করেছেন। তিনি তাদের আশ্বস্ত করেছেন যে বিএনপির সময় আ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তাদের স্বার্থ রক্ষিত হবে আরকি। তো এরকম একটা বাতাবরণের মধ্যে এই ঘটনাটা একটা অনেকটা না সেই একটা বলে না যে কথায় আছে না দুধের বালতিতে ১ ফোঁটা চুনা ফেলে দেওয়া মানে গোটা দুধটাই নষ্ট হয়ে যাওয়া। সেরকম একটা ঘটনা ঘটেছে। এই ঘটনাটাকে আমি বলছি ভারতের সব মানুষ সেটাকে সমর্থন করছেন না। আচ্ছা। আ দাদা এই যে এই এই প্রেক্ষিতে ভারতের এই অবস্থানের প্রেক্ষিতে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতের না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার বন্ধেরও উদ্যোগ নিয়েছে বাংলাদেশের সরকার। আর এদিকে এই বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। আ তার মানে আপনি বলছেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু একই দিকে তো বাংলাদেশের একজন ক্রিকেটারকে জাস্ট ধর্মকে হাতিয়ার করে সেখান থেকে বাদ দেওয়া হলো। সেখানে তো ধর্মকেই আসলে প্রধান হিসেবে দেখা হচ্ছে। তাহলে সেই জায়গা থেকে ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে কথা বলছে। কিন্তু ভারতে যে ঘটনা ঘটছে সেই ঘটনায় খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। তাহলে কি ২ দেশের সম্পর্ক কি আরো তিক্ততায় তৈরি হবে?
না, প্রথম কথা তো এখানে আমি বলবো যে দুই দেশের যারা সরকারি পর্যায়ে রয়েছেন, সরকারি দায়িত্বে রয়েছেন, তাদের এই সময় ভূমিকাটা সব থেকে বেশি জরুরি। তারা যেন এমন কোনো পরিবেশ তৈরি না করেন যাতে পরিবেশ আরো বিষাক্ত হয়ে যায়। এটা দুঃখজনক সিদ্ধান্ত যে বাংলাদেশ স্বাভাবিকভাবেই তাদের ওখানে প্রতিক্রিয়ার জন্য তারা ভারতে যে আইপিএল এর জন্য যে টিম পাঠানো সেটাকে স্থগিত করছেন। এমনকি তৃতীয় কোনো দেশে যেমন ভারত পাকিস্তানের যখন আজকাল ম্যাচ হয় তখন সেটা একটা দুবাইতে হয়ে থাকে, থার্ড কান্ট্রিতে হয়, ভারতেও হয় না, পাকিস্তানেও হয় না। এখন ভারত পাকিস্তানের সঙ্গে যে সম্পর্কটা ক্রীড়া জগতে আমরা দেখেছি এবং বাস্তবিক অর্থে সেই সম্পর্কটা অনেকটা বাংলাদেশের ক্ষেত্রেও হয়ে গেল। এখন বাংলাদেশও চাইছে তৃতীয় কোনো নিরপেক্ষ জায়গায় এই ম্যাচটা অনুষ্ঠিত করতে আর কি। তবে আমি এটা বলবো যে এটা দুদেশের মানুষের জন্য, ক্রীড়াপ্রেমী মানুষের জন্য এটা মানে সঠিক সংবাদ নয়। এটা সত্যিই ব্যথিত করার মতো সংবাদ এবং এটা যাতে না ঘটে, যদি প্রতিকার কি করে করা যায়, এখন সেই বিষয়ে মনে হয় যারা দায়িত্বশীল ব্যক্তি তারা এ ব্যাপারে দায়িত্ব নিন। তারা যেন বলে না আগুনে আরো ঘি দেওয়া, সে আগুনে ঘি দেওয়ার কাজটা দেখো। ওইটা হওয়ার পর ভারতের থেকে কিন্তু ভারতের বহু সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক এবং যারা ক্রিকেট বিশেষজ্ঞ তারা কিন্তু এর কিন্তু নিন্দা করছেন। তারা কিন্তু কেউ সমর্থন করছেন, দু একজন করেছেন সমর্থন, সেটা আমি দেখেছি। কেউ কেউ সমর্থনও করেছেন যে বাংলাদেশে যা ঘটছে সেই কারণে এটা হওয়া সঠিক সিদ্ধান্ত বলেছেন। কিন্তু খেলার জগৎকে আনাটা আমার মতে এটা অনুচিত। এটা বাইরে থাকলেই সবচেয়ে ভালো হতো। এইটুকুই বলতে পারি। জি। আ দাদা যে এই যে ভারত বাংলাদেশের যে সম্পর্কের কথা বলছিলেন আপনি, আ সংখ্যালঘুদের নিপীড়নের কথা বলছেন, এবং জয়শঙ্করের বাংলাদেশ সফর এবং ২ দেশের মধ্যে একটি সম্পর্ক উন্নয়নের বাতাবরণ তৈরি হচ্ছিল। সেই প্রেক্ষিতে কি ধরেন ৩য় পক্ষ বা অতি উৎসাহী কোন জায়গা থেকে আসলে ভারতকে এই ধরনের পদক্ষেপ নিতে উৎসাহিত করলো, বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে বা আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রসঙ্গ। পাশাপাশি এই প্রেক্ষিতে বাংলাদেশও কিন্তু আ দ্রুত পদক্ষেপ নিচ্ছে। মানে আপনি ভারত পদক্ষেপ নিয়েছে এজন্য বাংলাদেশ চুপ করে বসে থাকবে ব্যাপারটা তাই না। খুব সাংঘাতিক, খুব দ্রুততার সাথে আ বাংলাদেশ থেকে ক্রিকেট বোর্ড ক্রিকেটাররা তারা ভারতে খেলতে যাবে না। সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে। তার মানে যা ঘটনা ঘটছে ভারত তার পরিপ্রেক্ষিতে বা বিরুদ্ধে বা প্রতিবাদে সঙ্গে, সঙ্গে বাংলাদেশ ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশ তো এখন আসলে সেই আগেকার মতো যে এই যে বলা হয় শেখ হাসিনার সময় যে নতজানু পররাষ্ট্রনীতি ছিল বিশেষ করে ভারতের ক্ষেত্রে, সেই জায়গাটাতে নেই বলেই প্রমাণ করছে অন্তর্বর্তী সরকার। এই যে চোখে চোখ রেখে এই যে কথা বলার বাংলাদেশের ব্যাপারটি ভারত জনগণ কিভাবে দেখে? আর এই আসলে শেষ পর্যন্ত কি হবে? আর আপনারা বর্তমানে মোস্তাফিজকে আবার কি কলকাতা নাইট রাইডার্সে আবার ফেরত নেওয়ার কোন সুযোগ আছে কিনা? সেক্ষেত্রে কার পদক্ষেপ নিলে বা কে উদ্যোগী নিলে সেটি আবার পুনর্বহাল হতে পারে? যাই হোক, তুমি অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো প্রেক্ষাপট তুলে ধরেছো আরকি। আ ১ম কথা হচ্ছে যে এই একটি ঘটনা নিঃসন্দেহে এই যাবতীয় প্রশ্নগুলোকে আবার তুলে দিচ্ছে আরকি। সেটা তো সত্যি, সেটা বুঝলাম আরকি তোমার প্রশ্নর থেকে। কিন্তু এক, এক করে যদি জবাব দিই তাহলে ১ম কথা হচ্ছে হাসিনার সময় ভারতের প্রতি নতজানু নীতি ছিল না। এটা অপপ্রচার, এটা জঙ্গিদের প্রচার, এটা পাকিস্তানপন্থীদের প্রচার। ভারত থেকে তিনি একটাও সামরিক সরঞ্জাম কেনেননি। $৫০০ মিলিয়ন পড়ে আছে এখনো। চীন থেকে তো ২ টো সাবমেরিন কিনেছিলেন। যে সাবমেরিন গুলো রাখা আছে বাংলাদেশে। ভারত থেকে একটা সামরিক সরঞ্জাম তিনি কেনেননি ভারত থেকে বলা সত্ত্বেও। তো ভারতের কাছে নতজানু কিসে হলো? সামরিক ক্ষেত্রে তো সবচেয়ে বেশি নতজানু। আমি তো বলব বর্তমান সরকার এবং সরকার চীন এবং পাকিস্তানের কাছে নতজানু নীতি নিয়ে চলছে। পাকিস্তান যা বলছে তাই শুনছে। সেটা তো একটা প্রশ্ন। আমি বারবার বলেছি, আবার বলছি, স্থল সীমান্ত শক্তির ক্ষেত্রে ভারতের থেকে শেখ হাসিনা ১০,০০০ একর জমি বাড়তি আদায় করেছে। ১ ইঞ্চি জমি পাওয়া যায় না। সেখানে ১০,০০০ একর জমি। তিনি আদায়, ভারতে কোনো প্রতিক্রিয়া হয়নি। ভারত চেয়েছিল সম্পর্কটা যাতে ঠিক থাকে, স্বাভাবিক থাকে। সমুদ্র সীমানার ক্ষেত্রেও বাংলাদেশ জয়ী হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। শেখ হাসিনা জয়ী হয়েছে। এখানে উৎসব পালন করা হয়েছিল সেই রায়ের পর। ভারত তার জন্য সেটাকে স্থগিত করার চেষ্টা করে। ফলে আমার বক্তব্য হচ্ছে এমনকি তিস্তা নদীর চুক্তির ক্ষেত্রেও যে সংশোধিত ফর্মুলা দেওয়া হয়েছিল, যেটা ৫০-৫০ এর পরিবর্তে ৪৮-৫২, অর্থাৎ ৫২% ভারত পাবে, ৪৮% বাংলাদেশ পাবে।
সেটা শেখ হাসিনা মানেননি। সেই কারণে চুক্তিটা স্বাক্ষরিত হয়নি। কারণ ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ ছিল তাই। সমানে, সমানে করলে তার পক্ষে উত্তরবঙ্গের মানুষকে বোঝানো মুশকিল হতো। তিনি চেয়েছিলেন যে এইটুকু তিনি বলতেন যে, "আমি বেশিটা আদায় করে দিলাম আরকি।" কিন্তু সেটা হয়নি। সেটা শেখ হাসিনা রাজি হননি। আমার তো মনে হয় শেখ হাসিনা রুখে দাঁড়িয়েছিলেন। নতজানু তো হনইনি। তিনি কোন ধরনের একতরফা কোন সিদ্ধান্ত, ভারতের কোন সিদ্ধান্ত মেনে নেননি। কিন্তু আমি এইজন্য জানতে চাই যে কোন সিদ্ধান্তটার দ্বারা প্রমাণিত হয় শেখ হাসিনা নতজানু হয়েছে? হ্যাঁ, শেখ হাসিনা যত জঙ্গি ছিল, ভারতীয় জঙ্গি, উলফা জঙ্গি তাদেরকে গ্রেপ্তার করেছেন, করে ভারতের হাতে তুলে দিয়েছেন। সেটা যেই কারণে শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক রাখতে ভারত স্ট্র্যাটেজিক সম্পর্কের বাইরে সম্পর্কটাকে ঊর্ধ্বে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেক্ষেত্রে ভারত তো কৃতজ্ঞ। ভারত তো কৃতজ্ঞ। কারণ শেখ হাসিনাকে যদি বলেন যে, "আমি চাইবো বাংলাদেশে সরকার বারবার আসুক, যারা উগ্রপন্থাদের ধরে আবার জেলে পুরে দেবেন, জেল থেকে ছেড়ে দেবেন না। যারা চালা ভেঙে যে অপরাধীদের বের করতে সাহায্য করবেন না। যারা করছেন তারা জঙ্গিদের কাছে নতজানু হচ্ছে, ক্ষমতা রাখার জন্য।" এটা গেল একটা বিষয়। অন্য বিষয় হচ্ছে যে যেটা আমি তোমাকে তো বলছি যে ভারতে যেটা করা হয়েছে এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং আসাম ২ জায়গাতেই বিধানসভা যে কারণে তুমি বললে যে বিজেপির এক নেতা এবং তুমি যদি ভারত সরকারকে প্রশ্ন করো, কাউকে জিজ্ঞেস করো, আমি যদি আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানতে চাই, তো জবাব হবে এটা বিসিসিআই করেছে। এর সঙ্গে ভারত সরকার জড়িত না। সুতরাং এটা বিটুইন বিসিসিআই এবং সেই ক্রিকেট দলের মধ্যেকার বিষয়। এটা জবাব আসবে। আগামী দিনে ব্রিফিং এ তোমাকে আগাম বলে দিলাম জবাবটা এইটাই আসবে। যে এটা ভারত সরকার এর মধ্যে জড়িত নয়। কিন্তু বাংলাদেশের সরকার জড়িত। বাংলাদেশের সরকার জড়িত কারণ সরকারের উপদেষ্টা বলছেন। আর ভারতের কোন মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী তিনি পর্যন্ত বলছেন না। কোন কমেন্ট করেন। যেটা কমেন্ট করেন যার কথা বললেন তিনি একজন বিধায়ক। তিনি একজন বিধায়ক এবং খুবই তার সম্পর্কে খুবই বিতর্কিত তার চরিত্র এবং সঙ্গীত সোম তার কথা যে নাম বললেন, তিনি একদা দাঙ্গায় অভিযুক্ত ছিলেন। তো ফলে এখন সেই ধরনের যারা আছেন তাদের ক্ষেত্রে তো তাদের মন্তব্যটা যেমন তুমি যদি বিজেপি দলকে জিজ্ঞেস করো তারাও বলবে আমরা এ ব্যাপারে কিছু জানি না। এটা বিসিসিআই একটা স্বশাসিত সংস্থা। যদিও বিসিসিআই এর মূল কর্ণধার যিনি পরিচালনা করেন তিনি হলেন জয় শাহ। তিনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। ফলে তাদের ভূমিকা তো থাকবেই একটা নিশ্চয়ই আছে। কিন্তু সবই নেপথ্য থেকে আছে। প্রকাশ্যে নেই। তো এখন এইটা দেখা যাক এটা কি ধরনের ভারতে এখন ভারতে অন্য দলগুলোর পক্ষেও অন্য মানুষের পক্ষেও প্রতিক্রিয়া জানানোর একটা সমস্যা দেখা দিয়েছে। যে যেহেতু ২ টি রাজ্যেই ভোট আসন্ন, ফলে এখন তাহলে বলা হবে যে এরা হচ্ছে মুসলিমপন্থী দল। সেইজন্য এরা মুসলমানের পক্ষে কথা বলছে। বিজেপি এই বলে প্রচার করবে যে এটা হচ্ছে হিন্দুদের বিপক্ষের দল, হিন্দু বিরোধী দল। এটা রাজনীতিতে সুবিধা হয়ে যায়। ফলে এটার মধ্যে রাজনীতিটাই সব। এর মধ্যে প্রকৃতপক্ষে এর সঙ্গে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে ভারতের আভ্যন্তরীণ রাজনীতির সম্পর্ক। জি। দাদা অসংখ্য ধন্যবাদ। এই ধন্যবাদ। ২ দেশের সম্পর্ক এবং হচ্ছে ক্রিকেট খেলা নিয়ে যে খেলা চলছে সেটা নিয়ে কথা আপনি বিশ্লেষণ করলেন। নিশ্চয়ই আপনার এই বক্তব্যের মাধ্যমে দর্শক জানতে পারলো যে খেলার ভেতরে আসলে কি খেলা হচ্ছে এবং ভারতের দৃষ্টিভঙ্গি কি। ভারতের সরকারের এবং ভারতের বেশিরভাগ মানুষের আসলে এই বিষয়টি মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি আসলে ভালোভাবে দেখছে না সেটি আপনি বলছেন। অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনলেন দিল্লি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি এবং সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ীর বিশ্লেষণ। এ বিষয়ে আপনি আপনার মতামত জানাতে পারেন, লিখতে পারেন আপনার ভাবনাগুলো কমেন্ট বক্সে। আর ভিডিওটি লাইক দিন, শেয়ার দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।